আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে। বাংলাদেশে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে। উত্তরায় বিমান দুর্ঘটনার কথা তো সবাই আমরা অবগত। এই ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে এবং সারা বিশ্বেই এ ধরনের ঘটনা কিন্তু বিরল, খুব বেশি আছে এমন নয়। একটি স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে কোমলমতি শিশুদের এরকম লাশের সারি, আমাদের কাঁধে এখন এই ছোট্ট ছোট্ট শিশুদের লাশ, এবং অনেকেই লড়ছেন, তারা জীবন যুদ্ধে লড়ছেন। এই বাস্তবতার মধ্যে এখন বাংলাদেশ কিন্তু অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে রেখে গেছে। আমি আমাদের আগের ভিডিওতে এ ধরনের বিষয় উত্থাপন করেছি। মোটা দাগে যদি আমরা দেখি যে কতগুলো গুরুতর প্রশ্ন, এগুলোর কিন্তু উত্তর খোঁজা আমাদের জন্য জরুরি। একটি স্কুল, সেটা করা হয়েছে রানওয়ে বরাবর, বিমানবন্দরের বিমানের শাহজালাল বিমানবন্দরের যে রানওয়ে সেটা বরাবর মাত্র 3 কিলোমিটারের মধ্যে, এবং এটা নিয়ে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন এবং সত্যিকার অর্থে এই প্রশ্নের উত্তর যারা দায়িত্বে আছেন তারা আমাদেরকে দেবেন, যে কেন একটা রানওয়ে বরাবর একেবারে 3 কিলোমিটারের মধ্যে একটা ব্যস্ত স্কুল এরকমভাবে অনুমোদিত হয় এবং সেটা চলতে পারে। হাজার হাজার শিক্ষার্থী সেখানে কিভাবে, মানে এরকম একটা মৃত্যু ফাঁদ কেন সেখানে থাকবে। আরেকটি প্রশ্ন হলো যে এই যে বিমানটি 1966 সালের MiG-21 মডেল যে আনা হলো, এবং পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশ, ইনফ্যাক্ট দু একটি দেশ আমি বলবো, উত্তর কোরিয়া, বাংলাদেশ এবং পাকিস্তান, তারা এই বিমান এখনো তাদের বহরে আছে। এই MiG-21 মূলত এটা MiG-21ও নয়, MiG-21 হচ্ছে রাশিয়ার বিমান, সেটিরই ক্লোন বা চাইনিজ ভার্সন হচ্ছে F7 ফাইটার জেট, যেটি বাংলাদেশ সংগ্রহ করেছে চীন থেকে। মানে চাইনিজরা যেটা করে সবসময় তারা কপি করে, যদিও এটাকে কপি ভার্সন বলা যাবে না, কারণ এটা মূলত লাইসেন্স নিয়ে তারা ডিজাইনে কিছু চেঞ্জ এনে তারা F7 তৈরি করে এবং বিভিন্ন দেশে তারা সেটা রপ্তানিও করে। বিশ্বের অনেক দেশই এটা এখন আর ব্যবহার করে না, খোদ চায়নাও ব্যবহার করে না, কিন্তু বাংলাদেশ, উত্তর কোরিয়া, পাকিস্তান, এদের কাছে এই বিমানগুলো রয়েছে। ইনফ্যাক্ট যতটুকু জানতে পারলাম যে বাংলাদেশের যে মেইন যে যুদ্ধ বিমান সেটা কিন্তু এই F7, যেটা MiG-21 রাশিয়ার তার ভার্সন, চাইনিজ ভার্সন বা ক্লোন ভার্সন। এবং এই বিমানটি একসময় রাজত্ব করেছে। MiG-21 কিন্তু সারা বিশ্বে যুদ্ধের ময়দানে একসময় কিং ছিল, এটা সত্য কথা, কিন্তু সবকিছু তো পুরনো হয়। এবং সর্বশেষ যে খবর সেটা হচ্ছে ভারতের কাছে যে MiG-21 বিমানগুলো ছিল সেগুলো তারা অবসরে পাঠিয়েছে, মানে তারা এখন আর MiG-21 ব্যবহার করবে না, কারণ এই প্রযুক্তির যুগে এখন অনেক আপডেট ভার্সন চলে আসছে যেগুলো অনেক ব্যয়বহুল। তো বাংলাদেশ এই পুরনো মডেলের বিমান ব্যবহার করেছে, কেন করছে এখনো, এই প্রশ্নটিরও কিন্তু উত্তর খুঁজতে হবে আমাদেরকে। এবং এই পুরনো বিমানে, লক্কর চক্কর বিমানে বা যন্ত্রপাতিতে আমাদের বৈমানিক বা সেনাদেরকে আমরা জীবন তাদেরকে ঝুঁকির মধ্যে ফেলছি, এবং এখনই একটা বড় দুর্ঘটনা ঘটলো। আরেকটি প্রশ্ন হচ্ছে ব্যয়বহু, মানে জনবহুল একটি এলাকার মধ্যে কেন এই ধরনের প্রশিক্ষণ হবে, এটা নিয়ে খোদ এভিয়েশন বিশেষজ্ঞরা এই প্রশ্ন তুলছেন যে কেন এটা করা হলো। এরও কিন্তু তদন্ত কমিটি হয়েছে, তারা এসব বিষয়ে পর্যালোচনা করবেন, সেনাবাহিনীও তদন্ত করছে। তো আশা করি এর একটা সমাধান হবে, ভবিষ্যতে আর যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই দিকেই আমাদের যেতে হবে। কিন্তু দর্শক, যে কোনো ঘটনা ঘটলেই আমরা দেখি যে সবাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, অনেকে স্বজন হারিয়েছেন, অনেক পরিবারের সন্তান, বয়স্ক অনেকেই এখনো তারা জীবন যুদ্ধে লড়ছেন, তারা বার্ন ইউনিটগুলোতে একটা আর্তনাদ আহাজারিতে ভারী আকাশ, খুব স্বাভাবিক এটা। যারা স্বজন হারিয়েছেন তারাই এটা বেশি করে ফিল করছেন, আমরাও দূর থেকে এক ধরনের শোকাগ্রস্ত বোধ করছি, কারণ আমাদের অনেকেরই সন্তান, ভাই বোন আছে আমাদের, সুতরাং সবাই ফিল করে, এ ধরনের কম বেশি ফিল করে। এই ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা একটা বিক্ষোভ করেছেন, তারা সচিবালয়মুখী বিক্ষোভ করেছেন। মাইলস্টোনে কয়েক ঘন্টা ধরে দুই উপদেষ্টা এবং প্রেস সচিবকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ধারণা করতে পারি এটা ক্ষোভের প্রকাশ, কিন্তু সচিবালয়ে ঘিরে যে একটা বিক্ষোভ দেখলাম সেখানে নজিরবিহীন ঘটনা ঘটেছে। নজিরবিহীন বলতে এর আগে আমরা দেখিনি, এই কয়েক মাস ধরে দেখছি সচিবালয় ঘিরেই অনেক ধরনের ঘটনা ঘটছে। সেখানে আন্দোলনকারীরা গেছেন এবং তারা সেই যে গেট উপর থেকে উঠে ভিতরে ঢুকে পড়েছেন। তো ভিতরে ঢুকে আপনারা কি করবেন, মানে যারা কর্মকর্তা কর্মচারী আছে, উপদেষ্টা আছে, তাদেরকে মারবেন, হামলা করবেন? মানে তাহলে দেখা গেছে যে এই ঘটনার সঙ্গে অনেক ক্ষেত্রেই সাধারণ শিক্ষার্থীরা জড়িত নয়, কোনো অনুপ্রবেশকারী তারা ঢুকে একটা বিশৃঙ্খলা চেষ্টা করছেন। সে কারণেই বলছি যে ঘোলা পানিতে মাছ শিকার। একটা বিমান দুর্ঘটনার শিকার হয়েছে, এখানে তো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কোনো হাত নেই, বা এটা কোনো, অনেকেই এর ভিতরে অনেক সন্দেহ খুঁজছেন যে লাশ গোপন করা হচ্ছে কিনা, সেটা কি আসলে বাস্তবে সম্ভব? মানে আহত নিহত কমিয়ে দেখা কি সম্ভব? একটা স্কুলের কাছে হিসাব আছে তাদের কত ছাত্রছাত্রী সেখানে ছিল, কতজন নিখোঁজ আছেন, তারপর এই যে অভিভাবকরা তারাও কি চুপ করে বসে থাকবেন? সেটা তো সম্ভব না। কেউ যদি এ ধরনের চেষ্টা করে থাকেন যে মৃত্যু কমিয়ে দেখানো বা লাশ গুম করা, গায়েব করা, এ ধরনের গুজব চলে আমাদের দেশে, কিন্তু বাস্তবে এটা খুবই হঠকারী হবে কেউ যদি করে থাকেন, এবং সে ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত গণমাধ্যমের হাতে নেই। ফলে এই অভিযোগগুলো তুলে আসলে এক ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, এবং সবচেয়ে আতঙ্কের বিষয় হলো সবকিছুকে এখন সচিবালয় কেন্দ্রিক করা হচ্ছে। তাহলে কি আপনারা কি চান, যারা এই
অনেকেই বিক্ষোভ করতে গিয়ে খুব সহিংস আচরণ করছেন। এটা সত্য কথা যে স্বজন হারালে অনেক ক্ষেত্রেই বিক্ষুব্ধ হয়ে ওঠা খুব স্বাভাবিক, কিন্তু মেইন যে সমস্যাটা সেটা হচ্ছে অনেকেই এই বিক্ষোভের মধ্যে ঢুকে তারা অশান্তি তৈরির চেষ্টা করছেন। বিশেষ করে যে ধরনের ভিডিও ছবি আমরা দেখেছি তাদের সচিবালয়ে ঢুকে তারা ইতিমধ্যে এই ঘটনাটি ঘটেছে মূলত এসএসসি পরীক্ষা পেছানো নিয়ে, এবং ইতিমধ্যে সচিবকে প্রত্যাহার করা হয়েছে। এবং সরকারের ভিতরেও অনেক ধরনের সিদ্ধান্তই সরকার সমন্বিতভাবে সুন্দরভাবে নিতে পারছে না, সত্য কথা। এই যে পরীক্ষার বিষয়টি, সচিব নাকি এটা পেছাতে চাননি, উপদেষ্টা তাকে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু উপদেষ্টার কথা তিনি শোনেননি। এটা কিন্তু একটা সমস্যা, এটা নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা যে সরকারের একজন উপদেষ্টার কথা তার সচিব শুনছেন না। উপদেষ্টাই তো মূল নির্দেশদাতা বা প্রধান ব্যক্তি, তার নির্দেশ আপনাকে শুনতে হবে। তো বাংলাদেশে আমলাতন্ত্রের যে গ্যারাকল সেটা এখনো যাচ্ছে না কেন? একজন সচিব কেন এত পাওয়ারফুল হবেন? এত বড় শোকের দিনে কি করে একটা পরীক্ষার কথা আপনারা ভাবতে পারলেন যে পরীক্ষা হবে? সারা দেশ স্তব্ধ শোকে। সেই সময় পরীক্ষা তো দূরের কথা, কোনো কিছুই তো হওয়ার কথা নয়, শোকের দিন। মানে এটা কি ভেবে আপনারা এই ধরনের সিদ্ধান্ত নেন? খুব স্বাভাবিক যে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং সেখানে কিছু অনুপ্রবেশকারী ঢুকে তারা বিশৃঙ্খলা করেছেন, পুলিশ খুব কঠোরভাবে দমন করেছেন। এখন পুলিশের সামনে আর কি অপশন ছিল আমরা জানি না। যদি কর্মসূচি শান্তিপূর্ণভাবে হতো, এই ধরনের কর্মসূচি শান্তিপূর্ণভাবেও করা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে কিন্তু অভিযোগ করা যায়, বিক্ষোভ মিছিলও করা যায়, কিন্তু সচিবালয়ে হামলা করে নিঃসন্দেহে এর পিছনে ষড়যন্ত্র আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ সচিবালয়ে হামলার উদ্দেশ্য কি? মানে এটা তো এই দুর্ঘটনার সঙ্গে তো সরকারের কোনো হাত নেই, সরকার ঠিকভাবে ম্যানেজ করতে পারছে না সেটা একটা বিতর্কের বিষয়। বিশেষ করে শিক্ষার্থীরা যে 6 দফা দাবি জানিয়েছিল সেটাও কিন্তু সরকার মেনে নিয়েছে, তারপরে এই অপ্রীতিকর ঘটনা ঘটলো। কারা ঘটাচ্ছে এই ঘটনাগুলো? মানে বারবার কি সরকারকে বিপদে ফেলতে হবে? তাহলে এই সরকার যদি বিপদে পড়ে, এই সরকার যদি দায়িত্ব ছেড়ে দেয়, তাহলে কি হবে? মানে এই সরকারকে তো আপনার সহযোগিতা করতেই হবে, ভালো লাগুক আর মন্দ লাগুক। আমরা এই সরকারের সমালোচনা করি, অনেক সিদ্ধান্ত সরকার ঠিকঠাক নিতে পারছে না। যেমনটি বললাম যে পরীক্ষা তো এত বড় শোকের দিনে পরীক্ষা চালিয়ে যাওয়ার যে হঠকারী সিদ্ধান্ত, এটা কিভাবে আসে? বিক্ষুব্ধ হওয়া খুবই স্বাভাবিক, কিন্তু কথায় কথায় সচিবালয়ের মধ্যে ঢুকে যাওয়া, সেখানে দেয়াল ডিঙিয়ে, সেখানে গেট পার হয়ে আমরা দেখছি ভিতরে ঢুকে যাচ্ছে। ভিতরে ঢুকে কি করবেন আপনারা? সেখানকার যারা দায়িত্বরত আছেন তাদেরকে মারবেন, তাদেরকে সরিয়ে দেবেন, মানে কি করবেন? আগুন ধরিয়ে দেবেন, কি করবেন আসলে? তো এই বিষয়গুলো যারা করছেন তারা ভেবে দেখবেন। আর এই যে প্রশ্নগুলো উঠছে, পুরনো মান্দাত আমলের বিমান, রানওয়ে বরাবর স্কুল, তারপরে জনবহুল এলাকায় প্রশিক্ষণ, এই প্রশ্নের উত্তরগুলো সংশ্লিষ্টরা দেবেন, এটা আমরা প্রত্যাশা করি। আর সরকারকে বিপদে ফেলা উদ্দেশ্যে যদি কারো হয়ে থাকে তারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। কারণ এই সরকার একটা নির্বাচনী টাইমলাইন ঘোষণা করেছে। আমরা চাই যে আর কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না ঘটুক এবং একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নতুন একটা সরকার দায়িত্ব নিক, এবং ফেব্রুয়ারিতে টাইমলাইন দেওয়া হয়েছে সেই টাইমলাইনের মধ্যেই ভোট হোক, দেশে নির্বাচিত জনপ্রতিনিধিমূলক সরকার আসুক, এটা আমরা প্রত্যাশা করি। তবে নতুন করে বিশৃঙ্খলা করলে কিন্তু ঘোলা পানিতে মাছ শিকার হতে পারে, আবার কোনো সংকটে বাংলাদেশ পড়তে পারে, নির্বাচনও পিছিয়ে যেতে পারে। সবার শুভ বুদ্ধির উদয় হবে, এটা আমরা প্রত্যাশা করি। দর্শক ভালো থাকবেন সবাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে।